ওকে আবিদ, আমরা হচ্ছে যে মোটামুটি বায়োলজির প্রথম অধ্যায়ের যে বেসিক জিনিসপত্রগুলো আলোচনা করা দরকার আমি আলোচনা করছি। এবার হচ্ছে মেইন অধ্যায়ের মধ্যে ঢুকবো আর কি। আমরা প্রথম হচ্ছে যে কোষ প্রাচীর সম্পর্কে জানবো। তো আমি এখন তোমাকে এই পেজটার মধ্যে দেখো যে সব কিছু আগে থেকে লেখা আছে, ঠিক আছে? তো আমি হচ্ছে যে এটা হয়তো কোথাও কোনো একটা হচ্ছে যে স্যারের কাছে পড়তেছিলাম, তখন হচ্ছে যে আমি এই নোটটা করছিলাম। হ্যাঁ, তো ওই নোটটা থেকেই পড়াবো, কারণ এই নোটটার মধ্যেই হচ্ছে যে অনেক ভালো করে হচ্ছে যে আমি ইয়ে করছিলাম, মোটামুটি জিনিসগুলোকে তুলছিলাম, সেটা বুঝাবো। তো এটার সাথে এক্সট্রা করে কিছু কিছু জিনিস অ্যাড করে আর কি বুঝাবো, ঠিক আছে? তো কোষ প্রাচীর মানে উদ্ভিদ কোষের যে উপাদানগুলো আছে আমরা সেগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো, যে উদ্ভিদ কোষের ভেতর কী কী জিনিস আছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, এবং এটা হচ্ছে যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অনন্য বৈশিষ্ট্য বলতে বোঝাইতেছে যে এই কোষ প্রাচীর হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কিন্তু হচ্ছে তোমার কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে? এটাকে অনেক সময় জড় কোষ প্রাচীর বলা হয়, মানে এটাকে অনেক সময় হচ্ছে জড় কোষ প্রাচীরও বলা হয়। কেননা এই কোষ প্রাচীরের কোনো মুভমেন্ট হয় না, কোনো নড়াচড়া করে না, কোনো বিপাক বা বিক্রিয়া করে না। এই কোষ প্রাচীরের মধ্যে কোনো বিক্রিয়া বা কোনো ইয়েও সংঘটিত হয় না, বুঝছো? এক, নড়াচড়া করে না, দুই হচ্ছে যে কোনো বিক্রিয়া টিক্রিয়া হয় না। এই জন্য সেকে অনেক সময় জড় কোষ প্রাচীর বলা হয়, জড় কোষ প্রাচীরে মূলত বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা দুই ধরনের গঠন সম্পর্কে জানবো, একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে কি রাসায়নিক গঠন। তো এটা হচ্ছে যে আমি কোষ প্রাচীরের একটা ছবি আঁকাইছি, আমি এই ছবিটাকে বোঝাবো তার আগে হচ্ছে যে আমি আরেকটা ছবি হচ্ছে আঁকানোর ট্রাই করবো, বিস্তারিত আর কি। কোষ প্রাচীর কোথায় ছিল সেটা হচ্ছে আমার একটু আগে জানা দরকার। ধরো এটা হচ্ছে তোমার একটা উদ্ভিদ কোষ। তো এই উদ্ভিদ কোষের বাইরের দিক দিয়ে হচ্ছে যে বাইরের দিক দিয়ে এরকম করে দেখবো, এরকম করে দেওয়া আছে। তারপর এরকম করে দিয়ে দেখবো যে এরকম করে সেরকম করে, তারপর আবার এসে দেখবো যে এরকম করে যে বাইরের দিকে যে স্তরটা দেখা যায়, এই স্তরটা হচ্ছে যে মূলত ভিতর দিক দিয়ে মনে করা হচ্ছে যে আরেকটা এরকম করে দাঁড়াও, এরকম করে স্তর থাকে। তো এই যে এই অংশটুকু দেখতেছো না, আমি এই অংশটুকু যদি কাটি, এই জিনিসটা হইতেছে মূলত তোমার কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এই জিনিসটা হলো গিয়ে তোমার কোষ প্রাচীর, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি তুমি একটু বড় করে দেখো, মানে এই জিনিসটাকে যদি তুমি একটু বড় করে দেখো, তাহলে হচ্ছে কোষ প্রাচীর সম্পর্কে আরও তোমার ক্লিয়ার ধারণা হবে। তো এই জিনিসটাকে বড় করে দেখলে কীরকম হবে, বা দাঁড়াও এক সেকেন্ড, ধরো এইখানে তোমার একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, আর হচ্ছে এখানে আরেকটা কোষ লাগানো আছে, দুইটা কোষ। তো দুইটা কোষেরই কী থাকবে বলো তো, এরকম করে আছে যে লাগানো থাকবে। আবার এই কোষটারও আছে যে নিজস্ব কি এরকম কিছু কোষ প্রাচীর আছে থাকবে, ঠিক আছে? এরকম করে থাকবে। তো এটা হচ্ছে কোষ প্রাচীর। তো এই যে মাঝখানের এই এতটুকু অংশকে যদি আমরা কাট করি, এতটুকু অংশকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি বড় করে দেখি, আমরা যদি বড় করি, এই যে অংশটুকু দেখালাম না আমি, এটাকে যদি বড় করি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা ভিতরের এই জিনিসটা পাবো, গঠনটা পাবো। এই যে এই চিত্রের মধ্যে যে দেখা আছে, যেখানে আমি দেখাইছি ইয়ে করে, এই ওই জিনিসটা আর কি, ওই চিত্রটাকে মনে করেন আমি বড় করলাম, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করলাম। তো বড় করলে দেখবো যে একদম মাঝামাঝি একটা লাইন গেছে, একদম মাঝামাঝি, এই যে এই লাইনটা, ঠিক আছে? এই মাঝামাঝি লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে মধ্যপর্দা, ঠিক আছে? এটাকে ইংলিশ নাম হচ্ছে মিডিল ল্যামেলা। তো মধ্যপর্দা, তো মধ্যপর্দার পর দেখো প্রথম একটা স্তর আছে, এই যে একটা স্তর দেখো, প্রথম একটা স্তর আছে, একটা বক্স, প্রথম এই দিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা,
বক্স করা প্রথম যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, যা এক স্তর বিশিষ্ট। প্রাথমিক প্রাচীর ইংলিশ টার্ম হচ্ছে প্রাইমারি ওয়াল, যেটা হচ্ছে কি এক স্তর বিশিষ্ট। ঠিক আছে, তারপরে দেখো লাল কালি দিয়ে 3টা করে স্তর দেওয়া আছে, এদিকে 3টা স্তর, এইদিকে লাল কালি দিয়ে 3টা স্তর দেওয়া আছে। ঠিক আছে, যে 3টা স্তরকে আমি কালো কলম দিয়ে ইয়ে করছি। তো এটাকে বলা হয় গৌণ প্রাচীর। এটাকে কি বলা হয়? গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। তারপর হচ্ছে কি অনলি ট্রাকিড ফাইবার এটি পাওয়া যায়। এই 3 স্তর বিশিষ্ট এটা কোথায় পাওয়া যায়? অনলি ট্রাকিড ফাইবারে হচ্ছে যে এটা পাওয়া যায়। ঠিক আছে, গৌণ প্রাচীরটা। তাহলে আমরা কোষ প্রাচীরের কয়টা পাইলাম? সবার প্রথমে মাঝখানে একটা পাইছি, এটা হচ্ছে মধ্যপর্দা। তারপর হচ্ছে যে প্রাথমিক প্রাচীর পেলাম, তারপর হচ্ছে কি তোমার গৌণ প্রাচীর পেলাম। এবং গৌণ প্রাচীর আবার 3টে স্তরে হচ্ছে বিভক্ত। আবার এটা সবার থাকেও না, ট্রাকিড আর ফাইবারে হচ্ছে যে এদের পাওয়া যায়। ট্রাকিড কিসে কিসে পাওয়া যায়? ট্রাকিডে পাওয়া যায় আর ফাইবারে পাওয়া যায়। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবো ভালো করে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা একটু রাসায়নিক গঠন সম্পর্কে জানবো। ঠিক আছে, এটা কি সম্পর্কে জানবো? রাসায়নিক গঠন সম্পর্কে জানবো। তো রাসায়নিক গঠন জানার আগে হচ্ছে আমাদের আরেকটু জিনিস জানা দরকার। ঠিক আছে, আরেকটু জিনিস জানা দরকার। কি জিনিস? যে কোষ বিভাজন যখন হয়, মানে কোষ প্রাচীর তৈরি হয় কীভাবে সেটা একটু দেখো। যখন কোষ বিভাজন হয় তখন হচ্ছে কোষ প্রাচীর তৈরি হয়। কোষ বিভাজন বলতে একটা কোষ থেকে যখন 2টা কোষ তৈরি হয়। তো কোষ বিভাজনের একটা দশার নাম হচ্ছে টেলোফেজ। কোষ বিভাজনের একটা দশার নাম হচ্ছে টেলোফেজ। তোমরা 19-এ পড়ছো টেলোফেজ দশা। সেই টেলোফেজ দশায় হয় কি, এই যে একটা কোষ থেকে যখন 2টা কোষের মাঝখানে একটা প্রাচীর তৈরি হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে যে প্রাথমিকভাবে যে হালকা ডট ডট দিয়ে তুমি দেখতে পাচ্ছ না, এই হালকা ডট ডট দিয়েছে একটু একটু করে। তো এটাকে হচ্ছে যে মধ্যপর্দা, প্রাথমিকভাবে কোষ প্লেট বা মধ্যপর্দা। এটা দুইভাবে গঠন হয়। এই মধ্যপর্দাটার মধ্যে 2টা উপাদান থাকে। এক, সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট। সাইটোপ্লাজম থেকে এই যে কোষের ভিতরের দিকের জিনিসপত্রগুলো থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট। মানে যে মধ্যপর্দাটা যে গঠিত হইতেছে না, মধ্যপর্দার মধ্যে কি থাকে? ফ্রাগমোপ্লাস্ট থাকে। আর কোষের ভিতর তো গলগি বডি থাকে, তো সেই গলগি বডি থেকে আসে পেকটিন। ঠিক আছে, পেকটিন মেনলি হচ্ছে পেকটিক অ্যাসিড। পেকটিন না, এটা হচ্ছে মেনলি হচ্ছে পেকটিক অ্যাসিড। ঠিক আছে, পেকটিক অ্যাসিড। লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা? আই থিঙ্ক যাচ্ছে। ঠিক আছে, পেকটিক অ্যাসিড। এই তাহলে কি কি মধ্যপর্দার মধ্যে কি কি থাকলো? ফ্রাগমোপ্লাস্ট থাকলো, যেটা আসতেছে কি সাইটোপ্লাজম থেকে। আর গলগি বডি থেকে কি আসতেছে? পেকটিন। এই দুইটা মনে করো এই মধ্যপর্দার মধ্যে তৈরি হলো। তারপরে ধরো যে 2টা কোষের মধ্যে কি কোষ প্রাচীর তৈরি হলো। 2টা কোষের মধ্যে কি তৈরি হলো? কোষ প্রাচীর তৈরি হলো। ঠিক আছে, ওকে। তো আমি আবার হচ্ছে যে জিনিসটাকে তোমাকে আরেকটু বোঝানোর জন্য আরেকটু আঁকাবো। দেখো, এইটা ধরো তোমার মধ্যপর্দা, মাঝখানে এটা হচ্ছে মধ্যপর্দা। তো মধ্যপর্দার মধ্যে প্রথম এই অংশটুকুকে আমি মনে করে বড় করলাম। প্রথম যে স্তরটা আমি পাই এটা হচ্ছে প্রাথমিক স্তর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর আবার হচ্ছে যে এটাকে 3টা স্তরে পাই আমরা। এটাকে যদি আরো ভাঙো, এরকম হচ্ছে যে 3টা স্তর পাবো, 1 2 3। তাহলে এদিক থেকে বেড়া পাবা 1 2 3। তাহলে এই যে আছে যে তুমি যে লাল দাগকৃত অংশটুকু দেখতেছো 3টা স্তর বিশিষ্ট, এই দিকের 3টা স্তর বিশিষ্ট, এইটা হইতেছে তোমার হচ্ছে কি সেকেন্ডারি স্তর। আর মাঝখানে যে নীলটুকু আমি কালার করে দিলাম, এই নীল কালারটুকু হচ্ছে উভয় পাশে, এটা হচ্ছে প্রাইমারি। আর মাঝখানে যে এই বর্ডারটা তৈরি হলো, তিন স্তর বিশিষ্ট এটা আর আঁকাইলাম না, নিচের অংশটুকু। তো মাঝখানে যে অংশটুকু এটা হচ্ছে তোমার কি মধ্যপর্দা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মধ্যপর্দা। তো আমি এগুলো আবার আঁকাইতেছি কেন? একটা কারণবশত। তোমার আচ্ছা, তো মধ্যপর্দাটা কি নিয়ে গঠিত একটু আগে দেখাইলাম, যে সাইটোপ্লাজম থেকে কি আসে? ফ্রাগমোপ্লাস্ট। প্লাস এটা আসে কোথা থেকে? সাইটোপ্লাজম থেকে।
ঠিক আছে। আর গোল গোল গলগি বডি থেকে আসে হচ্ছে তোমার পেকটিন। আমি আবার ডাবল করে লিখে দিচ্ছি, এটা আসে তোমার কি গলগি বডি থেকে। এই দুটা মিলে হচ্ছে কি মধ্যপর্দা তৈরি হয়। তাহলে প্রাইমারি পর্দা কি দিয়ে তৈরি হয়? প্রাইমারি পর্দা তিনটা জিনিস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। প্রাইমারি পর্দা কয়টা জিনিস দিয়ে তৈরি হয়? প্রাথমিক প্রাচীর তিনটা। একটা হচ্ছে সেলুলোজ, মনে রাখবো, মুখস্থ রাখবা, সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে কি তোমার প্রাথমিক প্রাচীর তৈরি হয়। আর হচ্ছে সেকেন্ডারি কোষ যেটা আছে, সেকেন্ডারি যেটা, সেটা হচ্ছে এটার মধ্যে থাকে তোমার সেলুলোজ আর লিগলিন প্লাস লিগলিন, ঠিক আছে। এই কয়টা জিনিস হচ্ছে আমার একটু জানা দরকার। এবার আরেকটা জিনিস তোমাকে আমি জানাই, সেই জিনিসটা হচ্ছে কি জানো? সেই জিনিসটা হচ্ছে যে এইটা একটা কোষ, এটা একটা কোষ, এটা হচ্ছে দুইটা কিন্তু আলাদা আলাদা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষের দেখো মাঝখানে এখানে একটু জায়গা আছে, এই যে এখানে জায়গা নাই, যে মধ্যপর্দা। তো মধ্যপর্দার মধ্যে এই যে আমি যদি একটা সংযোগ চিহ্ন স্থাপন করে দিই, দেখো এটা হচ্ছে দুইটা কোষের হচ্ছে যে দুইটা কোষের হচ্ছে যেই জায়গাগুলোতে তোমার প্রাথমিক স্তর সেকেন্ডারি স্তর নাই, অর্থাৎ এই যে এইরকম, এই জায়গাটা দেখো, এইটাকে বড় করে এই জায়গাটা আমি আঁকাইছি বড় করে। তো এই জায়গাটা থেকে তুমি যদি একটু ভালো করে দেখো, তুমি দেখতে পারবা এই জায়গাগুলোকে বলা হয় কূপ, কূপ এলাকা, কূপ। এই কোষের থাকে একটা কূপ, এই কোষের থাকে হচ্ছে কি একটা কূপ। তো দুইটা কূপ মিলে বলা হয় কূপ বা পিট পেয়ার, মানে দুইটা জিনিসকে একসাথে দুই পাশের থেকে যেহেতু থাকে এই জন্য এটাকে বলা হয় পিট পেয়ার। পিট মানে হচ্ছে কূপ, পিট পেয়ার বলে একসাথে। হ্যাঁ, এখন এই যে কূপ বা পিট পেয়ারের মধ্যে ছোট্ট একটু লাইন থাকে, খুবই সূক্ষ্ম একটু লাইন থাকে, খুবই সূক্ষ্ম, যাতে এই কোষের জিনিস ওই কোষে যাইতে পারে। তো এই সূক্ষ্ম যে লাইনটা থাকে, এই সূক্ষ্ম লাইনটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, এই সূক্ষ্ম ছিদ্রটার নাম হচ্ছে কি প্লাজমোডেসমাটা। এটা একটা নালী, যে এক কোষ থেকে আরেক কোষের মধ্যে হচ্ছে কি প্লাজমোডেসমাটা দিয়ে জিনিসপত্র মনে করো আদান প্রদান হয়, বুঝছো? এটা আমার একটু হালকা বোঝানোর ছিল, তাই হচ্ছে আমি তোমাকে বোঝাই দিলাম। আচ্ছা, আরও কিছু ইনফরমেশন আমি অ্যাড করে দিই, যেহেতু এটা আমার আগের নোট, তো কিছু ইনফরমেশন নাই। এই কোষ প্রাচীরে কি কি থাকে জানো? সব থেকে বেশি থাকে সেলুলোজ। কি থাকে সব থেকে বেশি? সেলুলোজ। সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে প্রায় 40%, 40%। হেমিসেলুলোজ থাকে 20%। ঠিক আছে, পেকটিন থাকে 30%। বুঝছো? আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকে 10%। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখিও, ঠিক আছে। তাহলে আমি তোকে কোষ প্রাচীরের মোটামুটি অর্ধেক ইনফরমেশন জানাইলাম। এটা হচ্ছে এই পেজটাতে আছে তোমার বইয়ের 1 পেজের পড়া, 9 নম্বর পেজের পড়া আছে, সব এইখানে ঢুকাই দিছি, বুঝছো? তাহলে 10 নম্বর পেজে যাই। এখানে কিছু ইনফরমেশন আছে, দেখো যে এই দুটা কোষের মধ্যে যখন এরকম মাঝখানে যে এটা তৈরি হলো মধ্যপর্দা, মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, যে দেখালাম যে পেজে আলাদা করে, ওইটা এসে যুক্ত হয়ে গঠিত হয় প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল। আর ট্রাকিড ফাইবার জাতীয় উদ্ভিদে এই প্রাথমিক প্রাচীরের উপর লিগলিন, সুবেরিন এসে জমা হয়ে গৌণ প্রাচীর গঠন করে। তাহলে ট্রাকিড আর ফাইবার জাতীয় উদ্ভিদে কি হয়? লিগলিন আর সুবেরিন মিলে হচ্ছে যে গৌণ প্রাচীর তৈরি হয়, বুঝছো? মুখস্থ করে নেবা।
নর্মালি যে কোনো উদ্ভিদ কোষের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে কি সেলুলোজ, অর্থাৎ যদি 40% সেলুলোজ থাকে তো অবশ্যই হচ্ছে কি সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান হবে। ব্যতিক্রম ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন, CSITN, কাইটিন, এটা মুখস্থ রাখবা। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। ব্যাকটেরিয়ার মিউকোপেপটাইড, হ্যাঁ, পলিস্যাকারাইড। ব্যাকটেরিয়া কী দ্বারা তৈরি? কোষ প্রাচীর মিউকোপেপটাইড আর পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরও কিছু ছোটো ছোটো ইনফরমেশন জানি যে কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে কি সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে কি সেলুলোজ। এই সেলুলোজ নিজে হচ্ছে একটা কি পলিমার, অর্থাৎ সেলুলোজ কি, সেলুলোজের মধ্যে অসংখ্য এরকম ছোটো ছোটো সেলুলোজের ভিতরে কি অসংখ্য এরকম মনোমার থাকে, বুঝছো, পুঁথি থাকে, পুঁথির মতো থাকে ওই সেলুলোজের ভিতর। অর্থাৎ সেলুলোজকে যদি তুমি ভাঙো আরও এরকম ছোটো ছোটো জিনিসপত্র দেখতে পারবো। ঠিক আছে। সেলুলোজের ক্ষেত্রে এরকম মনোমার বা পুঁথি হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এই যে তুমি ছোটো ছোটো জিনিসগুলো দেখতেছো না, পুঁথির মতো দেখতেছো না, এগুলো হচ্ছে কি বিটা ডি গ্লুকোজ। এগুলোর নাম হচ্ছে কি বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে। এরকম অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে কি তৈরি হয়েছে? সেলুলোজ তৈরি হয়েছে। তারপর প্রায় 30,000 প্রায় কতগুলো? 30,000 সেলুলোজ। এক সেকেন্ড, ইনফরমেশনে ভুল আছে কিনা একটু চেক করে নিই। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, আমি কিছু ইনফরমেশন একটু চেঞ্জ করে দেবো, কারণ আমার নোটটাতে হচ্ছে যে জিনিসগুলো একটু পুরাতন, তো তাই হচ্ছে যে তোমাদেরকে চেঞ্জ করে দিই, বুঝছো। তো সেলুলোজ সম্পর্কে তো জানলা যে এখানে বিটা ডি গ্লুকোজ আছে, সেলুলোজ। এরকম হচ্ছে যে প্রায় 1 থেকে 3,000, প্রায় 1 থেকে 3,000 এরকম সেলুলোজ, 1 থেকে 3,000 এরকম সেলুলোজ মিলে তোমার তৈরি করে হচ্ছে সেলুলোজ চেইন। ঠিক আছে। এইরকম 100টা সেলুলোজ চেইন, ঠিক আছে, 100টার মতো সেলুলোজ চেইন একসাথে মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি, আচ্ছা, তৈরি করলো। এই যে ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করলো না, এই জিনিসটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মনে রাখবা কিন্তু এটা, ক্রিস্টালাইন মাইসেলি যেটা কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ওকে, এইরকম 20টা মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল। ঠিক আছে। এরকম আরও 250টা মাইক্রোফাইব্রিল এরকম মিলায় তৈরি করা হচ্ছে যে ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে। এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলো, এরকম অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হয় তন্তু। এটার এক নাম হচ্ছে ফাইবার। ঠিক আছে। এই সেই ফাইবার, যে ফাইবার দিয়ে হচ্ছে তোমার কি মূলত কোষ প্রাচীর গঠন হয়। ঠিক আছে। এখন কোষ প্রাচীরের হচ্ছে তোমাকে কাজগুলো জানতে হবে।
ঠিক আছে, কোষ প্রাচীরের কি কাজ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাজগুলো তুমি জানবা। প্রথম কাজ কি হয়েছে, আকৃতি দান করে, কোষের আকৃতি দান করে, আকৃতি দান। তারপর আছে যে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে সজীব বস্তু রক্ষা, ঠিক আছে, বাইরের আঘাত থেকে সজীব বস্তু রক্ষা। তারপর হচ্ছে যে শক্তি ও দৃঢ়তা প্রদান, শক্তি ও দৃঢ়তা প্রদান, অর্থাৎ কোষকে শক্তি আর দৃঢ়তা প্রদান করে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে পানি ও খনিজ লবণ শোষণে সহায়তা, পানি ও খনিজ লবণ শোষণে সহায়তা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে যে মোটামুটি জিনিসপত্রগুলো, ঠিক আছে। আমরা হচ্ছে যে আজকে আমরা মাত্র এতক্ষণ থেকে যে আমি বক বক করলাম, এখানে মাত্র হচ্ছে যে আমরা 1.5টা পেজের পড়াশোনা করছি, মানে অনেক ইনফরমেশন এখানে। তুমি হচ্ছে যে একটু ইনফরমেশনগুলো ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, আমি যেগুলো তোমাকে লিখে দিছি এই জিনিসগুলো সবগুলোই তুমি হচ্ছে যে খাতার মধ্যে নোট করে মুখস্থ করে ফেলবা। তোমার বইয়ের পড়া মোটামুটি এখানেই 80% কাভার হয়ে গেছে, বুঝছো? ওকে, ভালো থাকো।